রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায়শ্চিত্ত। গল্পটি দুটি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। স্বর্গ ও মর্তের মাঝখানে একটা অনির্দেশ্য অরাজক স্থান আছে, যেখানে ত্রিশঙ্কু রাজা ভাসিয়া বেড়াইতেছেন, যেখানে আকাশ কুসুমের অজস্র আবাদ হইয়া থাকে। সেই বায়ুদুর্গ বেষ্টিত মহাদেশের নাম হইলেও হইতে পারিত। যাহার মহৎ কার্য করিয়া অমরতা লাভ করিয়াছেন, তাহারা ধন্য হইয়াছেন। যাহারা সামান্য ক্ষমতা লইয়া সাধারণ মানবের মধ্যে সাধারণভাবে সংসারে প্রাত্যহিক কর্তব্য সাধনে সহায়তা করিতেছেন, তাহারাও ধন্য। কিন্তু যাহারা অদৃষ্টের ভ্রমভ্রমে হঠাৎ দুয়ের মাঝখানে পড়িয়াছেন, তাহাদের আর কোনো উপায় নাই। তাহারা একটা কিছু হইলে হইতে পারিতেন, কিন্তু সেই কারণেই তাহাদের পক্ষে কিছু একটা হওয়া সর্বাপেক্ষা অসম্ভব। আমাদের অনাথ বন্ধু সেই মধ্যদেশ বিলম্বিত বিধি বিড়ম্বিত যুবক। সকলেরই বিশ্বাস তিনি ইচ্ছা করিলে সকল বিষয়ে কৃতকার্য হইতে পারিতেন, কিন্তু কোনো কালে তিনি ইচ্ছাও করিলেন না এবং কোনো বিষয়ে তিনি কৃতকার্য হইলেন না, এবং সকলের বিশ্বাস তাহার প্রতি অটল রহিয়া গেল। সকলে বলিল তিনি পরীক্ষায় ফার্স্ট হইবেন, তিনি আর পরীক্ষা দিলেন না। সকলের বিশ্বাস চাকরিতে প্রবিষ্ট হইলে যে কোনো ডিপার্টমেন্টের উচ্চতম স্থান তিনি অনায়াসে গ্রহণ করিতে পারিবেন, তিনি কোনো চাকরিই গ্রহণ করিলেন না। সাধারণ লোকের প্রতি তাহার বিশেষ অবজ্ঞা, কারণ তাহারা অত্যন্ত সামান্য। অসাধারণ লোকের প্রতি তাহার কিছুমাত্র শ্রদ্ধা ছিল না, কারণ মনে করিলেই তিনি তাহাদের অপেক্ষা অসাধারণতর হইতে পারিতেন। অনাথ বন্ধুর সমস্ত খ্যাতি প্রতিপত্তি, সুখ সম্পদ সৌভাগ্য দেশকালাতীত অসম্ভবতার ভাণ্ডারে নিহিত ছিল। বিধাতা কেবল বাস্তব রাজ্যে তাহাকে একটি ধনী শ্বশুর এবং সুশীলা স্ত্রী দান করিয়াছিলেন। স্ত্রীর নাম বিন্ধবাসিনী। স্ত্রীর নামটি অনাথ বন্ধু পছন্দ করেন নাই, এবং স্ত্রীটিকেও রূপে গুণে তিনি আপনযোগ্য জ্ঞান করিতেন না। কিন্তু বিন্ধবাসিনীর মনে শানি সৌভাগ্য গর্বের সীমা ছিল না। সকল স্ত্রীর সকল স্বামীর অপেক্ষা তাহার স্বামী যে সকল বিষয় শ্রেষ্ঠ, এ সম্বন্ধে তাহার কোনো সন্দেহ ছিল না, এবং তাহার স্বামীরও কোনো সন্দেহ ছিল না, এবং সাধারণের ধারণাও এই বিশ্বাসের অনুকূল ছিল। এই স্বামী গর্ব পাছে কিছুমাত্র ক্ষুণ্ণ হয়, এজন্য বিন্ধবাসিনী সর্বদাই সসংকোচ ছিলেন। তিনি যদি আপন হৃদয়ের অপ্রভেদী অটল ভক্তি পর্বতের উচ্চতম শিখরের উপরে এই স্বামীটিকে অধিরোহণ করাইয়া তাহাকে মূঢ় মর্তলোকের সমস্ত কটাক্ষপাত হইতে দূরে রক্ষা করিতে পারিতেন, তবে নিশ্চিন্ত চিত্তে পতি পূজায় জীবন উৎসর্গ করিতেন। কিন্তু জড়জগতে কেবলমাত্র ভক্তির দ্বারা ভক্তিভাজনকে ঊর্ধ্বে তুলিয়া রাখা যায় না, এবং অনাথ বন্ধুকেও পুরুষের আদর্শ বলিয়া মানে না, এমন প্রাণী সংসারে বিরল নহে। এই জন্য বিন্ধবাসিনীকে অনেক দুঃখ পাইতে হইয়াছে। অনাথ বন্ধু যখন কলেজে পড়িতেন, তখন শ্বশুরালয়ে বাস করিতেন। পরীক্ষার সময় আসিল, পরীক্ষা দিলেন না, এবং তাহার পর বৎসর কলেজ ছাড়িয়া দিলেন। এই ঘটনায় সর্বসাধারণের সমক্ষে বিন্ধবাসিনী অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িলেন। রাত্রে মৃদুস্বরে অনাথ বন্ধুকে বলিলেন, পরীক্ষাটা দিলেই ভালো হতো। অনাথ বন্ধু অবজ্ঞা ভরে হাসিয়া কহিলেন, পরীক্ষা দিলেই কি চতুর্ভুজ হয় নাকি? আমাদের কেদারও তো পরীক্ষায় পাশ হইয়াছে। বিন্ধবাসিনী সান্ত্বনা লাভ করিলেন। দেশের অনেক গৌগর্ধব যে পরীক্ষায় পাশ করিতেছে, সে পরীক্ষা দিয়া অনাথ বন্ধুর গৌরব কি আর বাড়িবে? প্রতিবেশিনী কমলা তাহার বাল্যসখী বিন্দিকে আনন্দ সহকারে খবর দিতে আসিল যে তাহার ভাই রমেশ এবার পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জলপানি পাইতেছে। শুনিয়া বিন্দবাসিনী অকারণে মনে করিল, কমলার এই আনন্দ বিশুদ্ধ আনন্দ নহে, ইহার মধ্যে তাহার স্বামীর প্রতি কিঞ্চিত গূঢ় শ্লেষ আছে। এই জন্য সখীর উল্লাসে উল্লাস প্রকাশ না করিয়া
বরং গায়ে পড়িয়া কিঞ্চিৎ ঝগড়ার সুরে শুনাইয়া দিল যে এলে পরীক্ষা একটা পরীক্ষার মধ্যেই গণ্য নহে, এমনকি বিলাতের কোনো কলেজে বিয়ের নিচে পরীক্ষাই নাই। বলা বাহুল্য, এই সমস্ত সংবাদ এবং যুক্তি বিন্ধু স্বামীর নিকট হইতে সংগ্রহ করিয়াছে। কমলা সুখ সংবাদ দিতে আসিয়া সহসা পরম প্রিয়তমা প্রাণ সখীর নিকট হইতে এইরূপ আঘাত পাইয়া প্রথমটা কিছু বিস্মিত হইল, কিন্তু সেও নাকি স্ত্রী জাতীয় মনুষ্য, এই জন্য মুহূর্তকালের মধ্যেই বিন্দুবাসিনীর মনের ভাব বুঝিতে পারিল এবং ভ্রাতার অপমানে তৎক্ষণাৎ তাহারও রসনাগ্রে এক বিন্দু তীব্র বিষ সঞ্চারিত হইল। সে বলিল, আমরা তো ভাই বিলেত যাই নাই, সাহেব স্বামীকেও বিবাহ করি নাই, অত খবর কোথায় পাইব? মূর্খ মেয়ে মানুষ মোটামুটি এই বুঝি যে বাঙালির ছেলেকে কলেজে এলে দিতে হয়, তাও তো ভাই সকলে পারে না। অত্যন্ত নিরীহ সুমিষ্ট ও বন্ধুভাবে এই কথাগুলি বলিয়া কমলা চলিয়া আসিল। কলহ বিমুখ বিন্ধু নিরুত্তরে সহ্য করিল এবং ঘরে প্রবেশ করিয়া নীরবে কাঁদিতে লাগিল। অল্পকালের মধ্যে আরেকটি ঘটনা ঘটিল। একটি দূরস্থ ধনী কুটুম্ব কিয়ৎকালের জন্য কলিকাতায় আসিয়া বিন্দুবাসিনীর পিত্রালয়ে আশ্রয় গ্রহণ করিল। তদুপলক্ষে তাহার পিতা রাজকুমার বাবুর বাড়িতে বিশেষ একটা সমারোহ পড়িয়া গেল। জামাইবাবু বাহিরের যে বড় বৈঠকখানাটি অধিকার করিয়া থাকিতেন, নব অভ্যাগতদের বিশেষ সমাদরের জন্য সেই ঘরটি ছাড়িয়া দিয়া তাহাকে মামাবাবুর ঘরে কিছুদিনের জন্য আশ্রয় লইতে অনুরোধ করা হইল। এই ঘটনায় অনাথ বন্ধুর অভিমান উচ্ছ্বসিত হইয়া উঠিল। প্রথমত স্ত্রীর নিকটে গিয়া তাহার পিতৃনিন্দা করিয়া তাহাকে কাঁদাইয়া দিয়া শ্বশুরের উপর প্রতিশোধ তুলিলেন। তাহার পরে অনাহার প্রভৃতি অন্যান্য প্রবল উপায় অভিমান প্রকাশের উপক্রম করিলেন। তাহা দেখিয়া বিন্দুবাসিনী নিরতিশয় লজ্জিত হইল। তাহার মনে যে একটি সহজ আত্মসম্ভ্রমবোধ ছিল, তাহা হইতেই সে বুঝিল এরূপ স্থলে সর্বসমক্ষে অভিমান প্রকাশ করার মতো লজ্জা করা আত্ম অবমাননা আর কিছুই নাই। হাতে পায়ে ধরিয়া কাঁদিয়া কাটিয়া বহু কষ্টে সে তাহার স্বামীকে ক্ষান্ত করিয়া রাখিল। বিন্ধু অবিবেচক ছিল না, এই জন্য সে তাহার পিতামাতার প্রতি কোনো দোষারোপ করিল না। সে বুঝিল ঘটনাটি সামান্য ও স্বাভাবিক, কিন্তু এ কথাও তাহার মনে হইল যে তাহার স্বামী শ্বশুরালয়ে বাস করিয়া কুটুম্বের আদর হইতে বঞ্চিত হইতেছেন। সেই দিন হইতে প্রতিদিন সে তাহার স্বামীকে বলিতে লাগিল, আমাকে তোমাদের ঘরে লইয়া চলো, আমি আর এখানে থাকিব না। অনাথ বন্ধুর মনে অহংকার যথেষ্ট ছিল, কিন্তু আত্মসম্ভ্রমবোধ ছিল না। তাহার নিজ গৃহের দারিদ্র্যের মধ্যে প্রত্যাবর্তন করিতে কিছুতেই তাহার অভিরুচি হইল না। তখন তাহার স্ত্রী কিছু দৃঢ়তা প্রকাশ করিয়া কহিল, তুমি যদি না যাও তো আমি একলাই যাইব। অনাথ বন্ধু মনে মনে বিরক্ত হইয়া তাহার স্ত্রীকে কলকাতার বাইরে দূর ক্ষুদ্র পল্লীতে তাহাদের মৃত্তিকা নির্মিত খোড়ো ঘরে লইয়া যাইবার উদ্যোগ করিলেন। যাত্রাকালে রাজকুমার বাবু এবং তাহার স্ত্রী কন্যাকে আরো কিছুকাল পিতৃগৃহে থাকিয়া যাইবার জন্য অনেক অনুরোধ করিলেন। কন্যা নীরবে নতশিরে গম্ভীর মুখে বসিয়া মৌনভাবে জানাইয়া দিল, না, সে হইতে পারিবে না। তাহার সহসা এইরূপ দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়া পিতামাতার সন্দেহ হইল যে অজ্ঞাতসারে বোধ করি কোনরূপে তাহাকে আঘাত দেওয়া হইয়াছে। রাজকুমার বাবু ব্যথিত চিত্তে তাহাকে জিজ্ঞাসা করিলেন, মা, আমাদের কোনো অজ্ঞানকৃত আচরণে তোমার মনে কি ব্যথা লাগিয়াছে? বিন্ধুবাসিনী তাহার পিতার মুখের দিকে করুণ দৃষ্টিক্ষেপ করিয়া কহিল, এক মুহূর্তের জন্য নহে, তোমাদের এখানে বড় সুখে বড় আরামে আমার দিন গিয়াছে বলিয়া সে কাঁদিতে লাগিল, কিন্তু তাহার সংকল্প অটল রহিল। বাপ মা দীর্ঘ নিঃশ্বাসে ফেলিয়া মনে মনে কহিলেন, যত স্নেহ যত আদরেই মানুষ করো, বিবাহ দিলেই মেয়ে পর হইয়া যায়। অবশেষে অশ্রুপূর্ণ নেত্রে সকলের নিকট বিদায় লইয়া আপন আজন্মকালে স্নেহমণ্ডিত পিতৃগৃহ এবং পরিজন ও সঙ্গিনীগণকে ছাড়িয়া বিন্দুবাসিনী পালকিতে আরোহণ করিল।
কলিকাতার ধনী গৃহ এবং পল্লীগ্রামের গৃহস্থ ঘরে বিস্তর প্রভেদ, কিন্তু বিন্দুবাসিনী একদিনের জন্য ভাবে অথবা আচরণে অসন্তোষ প্রকাশ করিল না। প্রফুল্ল চিত্তে গৃহকার্যে শাশুড়ির সহায়তা করিতে লাগিল। তাহাদের দরিদ্র অবস্থা জানিয়া পিতা নিজ ব্যয় কন্যার সহিত একটি দাসী পাঠাইয়াছিলেন। বিন্দুবাসিনী স্বামী গৃহে পৌঁছাইয়াই তাহাকে বিদায় করিয়া দিল। তাহার শ্বশুর ঘরের দারিদ্র্য দেখিয়া বড় মানুষের ঘরের দাসী প্রতি মুহূর্তে মনে মনে নাসাগ্র আকুঞ্চিত করিতে থাকিবে, এই আশঙ্কা তাহার অসহ্য বোধ হইল। শাশুড়ি স্নেহবশত বিন্দুকে শ্রমসাধ্য কার্য হইতে বিরত করিতে চেষ্টা করিতেন, কিন্তু বিন্দু নিরলস অশান্তভাবে প্রসন্ন মুখে সকল কার্যে যোগ দিয়া শাশুড়ির হৃদয় অধিকার করিয়া লইল এবং পল্লী রমণীগণ তাহার গুণে মুগ্ধ হইয়া গেল। কিন্তু ইহার ফল সম্পূর্ণ সন্তোষজনক হইল না, কারণ বিশ্বনিয়ম নীতিবোধ প্রথম ভাগের ন্যায় সাধু ভাষায় রচিত সরল উপদেশাবলী নহে। নিষ্ঠুর বিদ্রুপপ্রিয় শয়তান মাঝখানে আসিয়া সমস্ত নীতিসূত্রগুলি ঘাঁটিয়া জট পাকাইয়া দিয়াছে। তাই ভালো কাজে সকল সময় উপস্থিত মতো বিশুদ্ধ ভালো ফল ঘটে না, হঠাৎ একটা গোল বাঁধিয়া ওঠে। অনাথ বন্ধু দুইটি ছোট এবং একটি বড় ভাই ছিল। বড় ভাই বিদেশে চাকরি করিয়া যে গুটি 50 টাকা উপার্জন করিতেন, তাহাতেই তাহাদের সংসার চলিত এবং ছোট দুইটি ভাইয়ের বিদ্যাশিক্ষা হইত। বলা বাহুল্য, আজকালকার দিনে মাসিক 50 টাকায় সংসারে শ্রীবৃদ্ধি সাধন অসম্ভব, কিন্তু বড় ভাইয়ের স্ত্রী শ্যামাশঙ্করীর গরিমা বৃদ্ধির পক্ষে উহাই যথেষ্ট ছিল। স্বামী সংবৎসরকাল কাজ করিতেন, এই জন্য স্ত্রী সংবৎসরকাল বিশ্রামের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন। কাজকর্ম কিছুই করিতেন না, অথচ এমনভাবে চলিতেন যেন তিনি কেবলমাত্র তাহার উপার্জনক্ষম স্বামীটির স্ত্রী হইয়া সমস্ত সংসারটাকে পরম বাধিত করিয়াছেন। বিন্দুবাসিনী যখন শ্বশুর বাড়ি আসিয়া গৃহলক্ষ্মীর ন্যায় অহর্নিশি ঘরের কাজে প্রবৃত্ত হইল, তখন শ্যামাশঙ্করীর সংকীর্ণ অন্তঃকরণটুকু কে যেন কষিয়া আঁটিয়া ধরিতে লাগিল। তাহার কারণ বোঝা শক্ত। বোধ করি বড় বউ মনে করিলেন মেজ বউ বড় ঘরের মেয়ে হইয়া কেবল লোক দেখাইবার জন্য ঘরকন্যার নিজ কাজে নিযুক্ত হইয়াছে, উহাতে কেবল তাহাকে লোকের চোখে অপদস্থ করা হইতেছে। যে কারণে হোক মাসিক 50 টাকা স্ত্রী কিছুতেই ধনী বংশের কন্যাকে সহ্য করিতে পারিলেন না। তিনি তাহার নম্রতার মধ্যে অসহ্য দেমাকের লক্ষণ দেখিতে পাইলেন। এদিকে অনাথ বন্ধু পল্লীতে আসিয়া লাইব্রেরি স্থাপন করিলেন। 10-20 জন স্কুলের ছাত্র জড়ো করিয়া সভাপতি হইয়া খবরের কাগজে টেলিগ্রাম প্রেরণ করিতে লাগিলেন। এমনকি কোনো কোনো ইংরাজি সংবাদপত্রের বিশেষ সংবাদদাতা হইয়া গ্রামের লোকদিগকে চমৎকৃত করিয়া দিলেন, কিন্তু দরিদ্র সংসারে 1 পয়সা আনিলেন না, বরঞ্চ বাজে খরচ অনেক হইতে লাগিল। একটা কোনো চাকরি লইবার জন্য বিন্দুবাসিনী তাহাকে সর্বদাই পীড়াপিড়ি করিতে লাগিল। তিনি কান দিলেন না। স্ত্রীকে বলিলেন তাহার উপযুক্ত চাকরি আছে বটে, কিন্তু পক্ষপাতী ইংরাজ গভর্নমেন্ট সে সকল পদে বড় বড় ইংরাজকে নিযুক্ত করে। বাঙালি হাজার যোগ্য হইলেও তাহার কোনো আশা নাই। শ্যামাশঙ্করী তাহার দেবর এবং মেজজার প্রতি লক্ষ্যে এবং অলক্ষ্যে সর্বদাই বাক্যবিষ প্রয়োগ করিতে লাগিলেন। গর্বভরে নিজেদের দারিদ্র্য আস্ফালন করিয়া বলিতে লাগিলেন, আমরা গরিব মানুষ, বড় মানুষের মেয়ে এবং বড় মানুষের জামাইকে পোষণ করিব কেমন করিয়া? সেখানে তো বেশ ছিলেন, কোনো দুঃখ ছিল না, এখানে ডাল ভাত খাইয়া এত কষ্ট কি সহ্য হইবে? শাশুড়ি বড় বউকে বড় ভয় করিতেন। তিনি দুর্বলের পক্ষ অবলম্বন করিয়া কোনো কথা বলিতে সাহস করিতেন না। মেজ বউ মাসিক 50 টাকা বেতনের ডাল ভাত এবং তদীয় স্ত্রীর বাক্যজাল খাইয়া নীরবে পরিপাক করিতে লাগিল। ইতিমধ্যে বড় ভাই ছুটিতে কিছু দিনের জন্য ঘরে আসিয়া স্ত্রীর নিকট হইতে অনেক উদ্দীপনাপূর্ণ ওজগুণ সম্পন্ন বক্তৃতা শ্রবণ করিতে লাগিলেন। অবশেষে নিদ্রার ব্যাঘাত যখন প্রতিরাত্রি গুরুতর হইয়া উঠিতে লাগিল,
তখন একদিন অনাথ বন্ধুকে ডাকিয়া শান্তভাবে স্নেহের সহিত কহিলেন, তোমার একটা চাকরির চেষ্টা দেখা উচিত। কেবল আমি একলা সংসার চালাইব কি করিয়া? অনাথ বন্ধু পদাহত সর্পের ন্যায় গর্জন করিয়া বলিয়া উঠিলেন, দুই বেলা দুই মুষ্টি অত্যন্ত অখাদ্য মোটা ভাতের পর এত খোটা আর সহ্য হয় না। তৎক্ষণাৎ স্ত্রীকে লইয়া শ্বশুর বাড়ি যাইতে সংকল্প করিলেন, কিন্তু স্ত্রী কিছুতেই সম্মত হইলেন না। তাহার মতে ভাইয়ের অন্ন এবং ভাজের গালিতে কনিষ্ঠের পারিবারিক অধিকার আছে, কিন্তু শ্বশুরের আশ্রয় বড় লজ্জা। বিন্দুবাসিনী শ্বশুর বাড়িতে দিনহীনের মতো নত হইয়া থাকিতে পারে, কিন্তু বাপের বাড়িতে সে আপন মর্যাদা রক্ষা করিয়া মাথা তুলিয়া চলিতে চায়। এমন সময় গ্রামের এন্ট্রান্স স্কুলে তৃতীয় শিক্ষকের পদ খালি হইল। অনাথ বন্ধুর দাদা এবং বিন্দুবাসিনী উভয় তাহাকে এই কাজটি গ্রহণ করিবার জন্য পীড়াপিড়ি করিয়া ধরিলেন। তাহাতেও হিতে বিপরীত হইল। নিজের ভাই এবং একমাত্র ধর্মপত্নী যে তাহাকে এমন একটা অত্যন্ত তুচ্ছ কাজের যোগ্য বলিয়া মনে করিতে পারেন, ইহাতে তাহার মনের দুর্জয় অভিমানের সঞ্চার হইল এবং সংসারে সমস্ত কাজকর্মের প্রতি পূর্বাপেক্ষা চতুর্গুণ বৈরাগ্য জন্মিয়া গেল। তখন আবার দাদা তাহার হাতে ধরিয়া মিনতি করিয়া তাহাকে অনেক করিয়া ঠান্ডা করিলেন। সকলেই মনে করিলেন ইহাকে আর কোনো কথা বলিয়া কাজ নাই, এ এখন কোনো প্রকারে ঘরে টিকিয়া গেলেই ঘরের সৌভাগ্য। ছুটি আনতে দাদা কর্মক্ষেত্রে চলিয়া গেলেন। শ্যামাশঙ্করী রুদ্ধ আক্রোশে মুখখানা গোলাকার করিয়া তুলিয়া একটা বৃহৎ কুদর্শন চক্র নির্মাণ করিয়া রহিলেন। অনাথ বন্ধু বিন্দুবাসিনীকে আসিয়া কহিলেন, আজকাল বিলাতে না গেলে কোনো ভদ্র চাকরি পাওয়া যায় না। আমি বিলাতে যাইতে মনস্থ করিতেছি, তুমি তোমার বাবার কাছ হইতে কোনো চুতায় কিছু অর্থ সংগ্রহ করো। এ তো বিলাত যাইবার কথা শুনিয়া বিন্দুর মাথায় যেন বজ্রাঘাত হইল। তাহার পরে পিতার কাছে কি করিয়া অর্থ ভিক্ষা করিতে হইবে তাহা সে মনে করিতে পারিল না এবং মনে করিতে গিয়া লজ্জায় মরিয়া গেল। শ্বশুরের কাছে নিজ মুখে টাকা চাইতেও অনাথ বন্ধুর অহংকারে বাধা দিল, অথচ বাপের কাজ হইতে কন্যা কেন যে ছলে অথবা বলে অর্থ আকর্ষণ করিয়া না আনিবে তাহা তিনি বুঝিতে পারিলেন না। ইহা লইয়া অনাথ অনেক রাগারাগি করিলেন এবং মর্মপীড়িত বিন্দুবাসিনীকে বিস্তর অশ্রুপাত করিতে হইল। এমন করিয়া কিছুদিন সাংসারিক অভাবে এবং মনের কষ্টে কাটিয়া গেল। অবশেষে শরৎকালে পূজা নিকটবর্তী হইল। কন্যা এবং জামাতাকে সাদরে আহ্বান করিয়া আনিবার জন্য রাজকুমার বাবু বহু সমারোহে যানবাহন আদি প্রেরণ করিলেন। 1 বৎসর পরে কন্যা স্বামী সহ পুনরায় পিতৃভবনে প্রবেশ করিল। ধনী কুটুম্বের যে আদর তাহার অসহ্য হইয়াছিল, জামাতা এবার তদাপেক্ষা অনেক বেশি আদর পাইলেন। বিন্দুবাসিনীও অনেক কাল পরে মাথার অপগুণ্ঠন গুচাইয়া অহর্নিশি স্বজন স্নেহে ও উৎসব তরঙ্গে আন্দোলিত হইতে লাগিল। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।